নাই। আমি ঢাকায় চাকরি করেছি, আমি বিজিবিতে জব করেছি। আমি 2020 সাল পর্যন্ত বিজিবিতে ছিলাম। 2005 সাল থেকে 2016 সাল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশে চাকরি করছি। বর্ডার গার্ড বাংলাদেশের প্রাক্তন সদস্য মোহাম্মদ ওমর ফারুক এবং মোহাম্মদ আব্দুল জব্বার দুজনেই এখন হত্যা মামলার আসামি। কিছুদিন আগে আমার বাসায় পুলিশ আসে ইনকোয়ারি করার জন্য। তারা এসে আমাকে খোঁজ করলো, আমাকে বলতেছে আমি প্রধান আসামি। হঠাৎ করে আমার মাথায় আকাশ ভেঙে বললো, আমি প্রধান আসামি কেন হব, কোন কারণে? আমি নাকি সেদিন আনুমানিক বেলা 11টার দিকে সেখানে লাঠিসোঁটা নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ নামে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আছে তাদের সাথে নাকি এখানে হত্যাযজ্ঞ করেছি। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত হন রিয়াজুল ইসলাম। সেই ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ আলম 24 নভেম্বর 2024 সালে হত্যা মামলা সহ কয়েকটি ধারায় মামলা দায়ের করেন। 169 জনের নাম উল্লেখ করে বেনামে আরও প্রায় 400 ব্যক্তিকে আসামি করা হয় এসব মামলায়। মামলার 61তম আসামি মোহাম্মদ ওমর ফারুক এবং 62তম আসামি মোহাম্মদ আব্দুল জব্বার। যদিও তাদের দাবি দুজনের কেউই ছিলেন না ঘটনাস্থলে, এমনকি চেনেন না মামলার বাদীকেও। 5ই আগস্টের উপর নির্ভর করে আমাকে যে মামলাটা দেওয়া হয়েছে, 5ই আগস্ট তো আমি তো ছিলাম না ওখানে, আসলে তো আমার কোনো কাজ নেই। এই মামলা আমাকে যে আসামি করা হয়েছে সবথেকে বড় হাস্যকর বিষয় হচ্ছে এটা, মামলার যিনি বাদী আলম সাহেব, ওনার বাসা বরগুনাতে। আর দ্বিতীয়ত হাস্যকর বিষয় হচ্ছে আশুলিয়া থানা। আমি আমার জীবনে কখনো আশুলিয়া থানাতে আমি যাই নাই। ইভেন আমার যে অ্যাড্রেসটা দেখানো হয়েছে আসলে একটা লোকাল অ্যাড্রেস, আমি সেটা চিনিও না। আর দ্বিতীয়ত আলম সাহেব আমাকে কিভাবে চিনলেন, যে তিনি আমাকে এই মামলায় ইনক্লুড করলেন, বা কী প্রমাণ আছে তার কাছে? বাদীকে তো আমি কখনো চিনি না, উনি থাকে বরগুনা, তো ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, কোনো জানাশোনাও নাই। আমার স্পষ্ট প্রমাণ আছে, আমি যশোরে ছিলাম, আরএন রোডের মিছিলে ছিলাম, আমি তখন বিজয় মিছিলে ছিলাম, কয়েকটা ছবিও আছে, আমি চাইলে সব কিছু দিতে পারি ইলেকট্রনিক মিডিয়ার কাছে। বিবাদী যেমন চেনেন না বাদীকে, বাদীও বিবাদীকে চেনেন কিনা এমন প্রশ্নে বাদী দিতে পারেননি কোনো সদুত্তর। কথোপকথনের এক পর্যায়ে কেটে দেন ফোন কলটিও। আব্দুল জব্বার, ওমর ফারুক, এই দুজনকে আপনি চিনেন কিনা? ভাই আমি ওখানে স্পটে ওই জায়গায় ছিলাম না। আমি যেভাবে যেটা পাইছি ওইভাবে ওইটা হয়েছে। আমি লোকমুখে যেটা শুনছি আমি ওইভাবে ওইটা আমার ওখানে ওইভাবে আসামি। ঠিক আছে ভাই, আমার থেকে জানেন না, অসুবিধা নেই। না, আপনি চিনেন কিনা এই দুজন বিবাদীকে আপনি চিনেন কিনা? এইসব বিষয়ে মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুকের কাছে জানতে চাইলে মামলাটির তদন্তাধীন জানিয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছেন তিনি। বিশেষ মামলা, স্পেশাল মামলা, কৌশলগত মামলা ভাই, এগুলো তো অবগত হয়েছেন তাই না? তদন্তদের মামলা যাওয়ার আসলে কোনো মন্তব্য করা যায় না ভাই, বুঝলেন না? যখন চাকরি দিব বা কেসটা দিব তখন আমি বলতে পারবো ফাইনালি যে কে জড়িত না। প্রায় 170 জন আসামি, আবার অজ্ঞাতনার মধ্যে 300। যারা নিরহ, যারা ঘটনার সাথে জড়িত না, এদের ভিতরে আমরা অজগা করবো না। এটা আমাদের আইডি থেকে শুরু করে আমাদের একটা নির্দেশনা আছে। জানা গেছে 5ই আগস্টের পট পরিবর্তনের পর গত 9 মাসে দেশে প্রায় 2000 মামলা হয়েছে। পুলিশের তথ্যানুযায়ী এইসব মামলার মধ্যে কেবল জুলাই আন্দোলন নিয়ে 1500 মামলা হয়েছে। এসব মামলায় আসামি হয়েছেন এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ। সেই সাথে কোনো মামলার আসামি 100 জনের নিচে না। বিভিন্ন মামলার খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে এইসব মামলায় প্রকৃত আসামি সন্দিগ্ধ ব্যক্তির পাশাপাশি হয়রানিমূলকভাবেও অনেককেই করা হয়েছে আসামি। 300, 400, 500, 600 জন আসামি করছে। বাদী যাকে করা হয়েছে, বাদী বলছে যে আমি এর মধ্যে কাউকে চিনি। মামলা বাণিজ্য, আমি আইনের ছাত্র হিসাবে, আইনজীবী হিসাবে আমার কাছে শুনতে এটা খারাপ লাগে যে মামলা নিয়ে বাণিজ্য শুরু হয়ে গেছে। যারা আত্মাহুতি দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের লাশ বিক্রি করে খাবে এবং তাদের রক্ত বিক্রি করে খাবে, এই জন্য কি তারা জীবন দিয়েছিল? এই ক্ষেত্রে তদন্ত যিনি করতেছেন ওনার একটা মুখ্য ভূমিকা নিতে হবে, ওনাকে সাহসী ভূমিকা নিতে হবে। উনি বলবেন যে যদি এই ধরনের যাদের নাম আসে বা যেগুলো পাওয়া যায় তাদেরকে একেবারে স্ট্রেট মামলা থেকে বাদ দিতে হবে। কোনো একটা মামলায় আপনি যখনই রং তুলি দিতে যাবেন তখনই দেখবা যে মূল রংটা কিন্তু আর থাকে না, মূল পিকচারটা হারিয়ে যায়। তো সেটা যেন না হয়, এই জন্যই সঠিকভাবে তদন্ত করে যারা দায়ী তারা যেন বের হয়ে আসে। গভর্নমেন্টও এই ব্যাপারে খুব সচেতন। কারণ ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি সেটা হলো যে ওনাদের হায়ার অথরিটির পারমিশন ছাড়া যেন কাউকে অ্যারেস্ট করা না হয়। জুলাই অভ্যুত্থানের পর এখন পর্যন্ত
পুরোপুরি গতি পায়নি সরকারি সংস্থাগুলো। সেই সাথে অরাজকতা ও বিশৃঙ্খলা থেকেও সেরে ওঠেনি রাষ্ট্র, যার কারণে অপরাধপ্রবণ ব্যক্তিরা এই সুযোগে করছেন মামলা বাণিজ্য। এমনটাই মনে করেন বিশ্লেষকরা। আসলে বাংলাদেশে এখন কোনো প্রতিষ্ঠান কার্যকর নেই। আমরা যা দেখছি এটা একটা কাইন্ড অফ ডিফেক্টো একটা অর্গানাইজেশন আমাদের মধ্যে কাজ করছে। অর্থাৎ আপাত দৃষ্টিতে আইনি ব্যবস্থার মাধ্যমে সব প্রতিষ্ঠান কাজ করছে বলে মনে হলেও বাস্তবে এর যে ডিসফাংশনাল অ্যাপ্রোচটা এটা প্রচণ্ড পরিমাণে বেশি। অর্থাৎ পুলিশ যেভাবে কাজ করার কথা ছিল পুলিশ সেভাবে কাজ করছে না, জুডিশিয়ারি কাজ করছে না। এইগুলো কাজ না করার পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে বিগত সময়ে দলীয়করণের প্রবণতাটা এবং একটা এক্সট্রিম লেভেল পর্যন্ত চলে গিয়েছিল। অর্থাৎ মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না দায়িত্ব নেওয়ার জন্য। অনেক জায়গা আছে অর্থাৎ মানুষ এমনভাবে দলভুক্ত হয়েছে, কিংবা সেটা আপনার স্বপ্রণোদিত হয়ে হোক, কোনো চাপের মুখে হোক, মানুষ প্রচণ্ডভাবে এই আগের সরকারকে সাপোর্ট দেওয়া একটা টেন্ডেন্সি হয়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকে এখন যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে না কিংবা অধিকতর মামলা যে হচ্ছে তার পিছনে এটা হচ্ছে অন্যতম প্রধান কারণ। প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানের জায়গায় নেই, ফলশ্রুতিতে প্রত্যেকেই চাচ্ছে তার যে অর্থনৈতিক মুনাফা কিংবা যে অপরচুনিস্ট বেনিফিট সেটাকে বৃদ্ধি করা।